রাধে রাধে, নমস্কার সবাইকে। আমি পৌশালী। পোস্ট সানশাইনের আবারও নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আশা করি আপনারা যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। সকাল সকাল উঠে বাসি কাজকর্মগুলো সেরে নিয়েছিলাম আর এখন একটুখানি রেডি হয়ে নিচ্ছি। যা গরম পড়েছে, নামমাত্রই রেডি হওয়ার পরেই কিন্তু রান্নাঘরে যেতে হয় আর যাওয়ার সাথে সাথেই ঘেমে নিয়ে স্নান করে যাই। এই যে কিছুদিন আগে বাজার বেরিয়েছিলাম, স্টাইল বাজার থেকে মেয়ের জন্য দুটো জামা এনেছি। ওখান থেকে ফেরার পরে ওর কিন্তু আগের কোনো জামাই গায়ে আর হচ্ছে না, সেই কারণে নতুন নতুন কয়েকটা পাতলা পাতলা ফ্রক এনেছি। আর এই যে আরেকটা ফ্রকও আপনাদের সাথে শেয়ার করলাম, এটা বাইরে পরে যাওয়ার জন্য একটা নিয়েছি। দেখতে কিন্তু ভীষণই সুন্দর হয়েছে। আর আমার মেয়ের ওই প্লাস্টারটা হয়ে যাওয়ার পরে না একটু বড় সাইজের জামা লাগছে, যেগুলো আমাদের কাছে এখন একদমই নেই, সেই জন্য নতুন নতুন কয়েকটা কিনতে হচ্ছে আর কি। আর আজকে সকালবেলা ব্লিঙ্কিট থেকে টুকিটাকি কয়েকটা জিনিস আনিয়েছি। যেহেতু আমি কয়েকদিন ছিলাম না বাড়িতে, হাজব্যান্ডেরও ভালো মতো খাওয়া দাওয়া হয়নি, তো আজকে খুব ইচ্ছে করলো দুজনের একটু বিরিয়ানি বানিয়ে খাওয়া যাক। আর এই গরমে কাঁঠালের সিজনে কাঁঠালের বিরিয়ানি হবে না বললে কি করে হয়, এটা দিয়েই আজকে বিরিয়ানি বানাবো। ব্লিঙ্কিট থেকে কখনোই এই বড় বড় সবজি আমরা কেনাকাটা করিনি, বিশেষ করে কাঁঠাল। তো প্রথমবার কাঁঠালটা নিচ্ছিলাম, ভয়ে ভয়ে ছিলাম যে যদি পাকা চলে আসে তাহলে আজকে বিরিয়ানি বানানোর প্ল্যানটাই পুরো ভেস্তে যাবে। তবে সত্যি কথা বলতে কি, কাঁঠালটা এতটাই ভালো এসেছে, আমরা ভাবছিলাম আমরা যদি বাজার থেকে নিজেরা গিয়ে কিনে আনতাম তাও হয়তো এত সুন্দর কাঁঠাল আনতে পারতাম না। এত নরম আর এত সুন্দর একটা কচি কাঁঠাল। তো এখানটায় না আমি একটুখানি চাল নিয়ে সেটাকে জলে ভিজিয়ে রেখে দিচ্ছি। বিরিয়ানি বানানোর আগে কিন্তু চালটাকে যদি জলে ভিজিয়ে রাখা যায় তাহলে কিন্তু চালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর বোঝা যায় আর কি কীভাবে চালটা রাখবো, মানে কত পার্সেন্টেজ অবধি সেদ্ধ করব। তা না হলে কিন্তু বিরিয়ানি বানানোর সময় অনেক সময় দেখা যায় কি চালটা ঘেঁটে যায়। তো এখানটায় আমি কিছু সবজিও কেটে নিচ্ছি। আজকে সকালবেলা ব্রেকফাস্ট বানাবো। আজকে নতুন ধরনের একটা ব্রেকফাস্ট বানানোর খুব ইচ্ছে ছিল, তো সেই কারণে একটু প্রিপারেশন নিয়ে নিচ্ছিলাম। তবে আজকে যে ব্রেকফাস্টটা বানাতে গিয়েছিলাম সেটাতে আমি একদমই ফেলিয়ার হয়েছি, একদমই পারিনি। প্রথমবার চেষ্টা করেছি তো একদম পারিনি। তো সেটা একটু পরেই দেখাচ্ছি আপনাদেরকে। তার আগে বলে দিই যে আজকে ব্রেকফাস্টে কি বানাচ্ছি। আজকে না ব্রেড পকেট পিৎজা মতো বানাচ্ছি। তো এখানটায় আমি সমস্ত সবজিগুলো কেটে নিয়েছি নিজের পছন্দ মতো, একটু ক্যাপসিকাম, একটু গাজর আর একটু বাঁধাকপি। তারপরে একটু ঘিয়ের মধ্যে না সবজিগুলোকে ভেজে নিচ্ছি, অল্প একটুখানি লবণ দেবো, অরিগ্যানো দেবো। একটু ভাজা ভাজা হয়ে গেলেই কিন্তু এটাকে আমি নামিয়ে রেখে দেবো। আর ওদিকে আমি ব্রেড নিয়ে নিয়েছি, আর ব্রেডের যে সাইডগুলো থাকে সেগুলোকে আমি ঠিকভাবে কেটে নেব, কারণ ব্রেডের সাইডগুলো দিয়ে কিন্তু ওই পকেট পিৎজাটা বানানো যায় না, কারণ ঠিকভাবে মোড়াই যাবে না। আমি সাইড কাটার পরেও যেহেতু প্রথমবার বানাচ্ছিলাম সেই কারণে ঠিকঠাকভাবে একদমই মুড়তে পারিনি। তো আপনারা যারা এক্সপার্ট রাঁধুনি রয়েছেন তারা একবার চেষ্টা করলেই পারবেন আশা করি। তো এরকমভাবে কেটে নিয়েছি, আর সাইডের যে জায়গাগুলো আছে সেটাকে কিন্তু এরকম একটা ছোট্ট ছোট্ট কাট দিয়ে নিচ্ছি। এই কাটটা হয়তো আমার দেওয়া একটু বড় হয়ে গেছে, না কি প্রবলেম হয়েছে সেটা আমি এখনও অবধি বুঝে উঠতে পারছি না। আমি পরের বারে আবারও একবার চেষ্টা করব ঠিকঠাকভাবে করার জন্য। তো মাঝখানে এই স্টাফিংটা দিয়ে এরকম চারদিক থেকে এটা কিন্তু মুড়ে নিতে হবে। তো আমি না এখানে একদমই মুড়তে পারছিলাম না, তো ফাইনালি আমি একটুখানি ময়দার ঘোল বানিয়েও মোড়ার চেষ্টা করেছিলাম, সেটাও একদম পারিনি করতে। তো এখানটা একটু চিজও দিয়ে নিয়েছি, আর এই যে দেখুন ময়দার ঘোলটা এখন চারিদিকে ভালো করে মাখিয়ে নিচ্ছি, আর তারপরে এটাকে আমি মুড়ে নেব। যেহেতু এটা বানাতে পারিনি তাই শেষমেশ ভাবলাম কি এটা আর পেছনে আর পরিশ্রম করে লাভ নেই, এখন সকালবেলা ব্রেকফাস্টে সবার সময় হয়ে যাচ্ছে, তো আমি স্যান্ডউইচই বানিয়ে নিই। তো এখানটায় আমি দুটো ব্রেডের মাঝখানে ওই পুরটা দিয়ে তারপরে ওপর থেকে ভালো করে চিজ ছড়িয়ে দিয়েছি, আর এখন এটাকে আমি ভালো করে ভেজে নেব। তখন আমার মনে হচ্ছিল যে এত কষ্ট না করে এই স্যান্ডউইচগুলো প্রথম থেকে বানিয়ে নিলে হতো, ব্রেডের সাইডগুলো আমার অন্য কিছু করার কাজে লাগাতে হতো না, আর ব্রেডের সাইডগুলো নিয়ে এত চিন্তাও করতে হতো না আর কি। তো এখানটায় আমি দুটো বের করে নিয়েছি, গোপালকে ভোগে দিয়ে আসবো, আর বাদ বাকিগুলো আমি স্যান্ডউইচ বানিয়ে নেব। আর এটা হলো সোয়া চাপ। আমি যখন ছিলাম না, হাজব্যান্ড ব্লিঙ্কিট থেকে এক প্যাকেট সোয়া চাপ বানিয়েছিল। ও মাঝখানে কিছুটা খেয়েছিল আর বাকিটা রেখে দিয়েছিল, আমরা যেন এসে ট্রাই করতে পারি। এটাকে কিন্তু একটু গরম জলের মধ্যে ডুবিয়ে তার মধ্যে লবণ দিয়ে রেখে দিলাম প্রায় 1 ঘন্টা মতো। এদিকে চালগুলো ভিজে গিয়েছে আর জলটাও গরম হয়ে গিয়েছে। আমি এখন চালগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ফুটতে দিলাম, আর এদিকে স্যান্ডউইচটাও রেডি করে ফেলেছি। প্রথমেই মেয়েকে খেতে দেবো, তারপরে ওর বাবার জন্য বানাবো। আর জানেন তো, সোয়া চাপ আমি আগে কখনো খাইনি, এই প্রথমবারের জন্য ট্রাই করব। জানি না কেমন লাগবে খেতে, যদি ভালো হয় আপনাদেরকে জানাবো। আর এখানটায় আমি কাঁঠালটাকে ছাড়িয়ে নিচ্ছি। আমি কিন্তু বাড়িতে খুব একটা বেশি কাঁঠাল ছাড়াই না, যখনই কাঁঠাল রান্না করি তখন কিন্তু দোকান থেকে ছাড়িয়ে আনি। আজ অনেক দিন পরে বাড়িতে নিজের হাতে কাঁঠাল ছাড়াচ্ছি। সর্ষের তেল ভালো করে বটিতেও লাগিয়ে নিয়েছি আর তার সাথে হাতেও লাগিয়ে নিয়েছি। তবে একটা ভুল কি করেছি বলুন তো, নিচে না কোনো খবরের কাগজ কিংবা পাতলা পেপার দিইনি, সেই কারণে কিন্তু নিচে আঠাগুলো লেগে গিয়েছিল। প্রায় 3-4 দিন মতো হয়ে গিয়েছে, এখনও অবধি কিন্তু সেই আঠাগুলো আমি সরাতে পারিনি। ঘর মুছতে মুছতে আশা করছি কয়েকদিনের মধ্যেই চলে যাবে।
কাঁঠালগুলো ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এখন কড়াইটা গরম করে সর্ষের তেল নিয়ে নিচ্ছি। আজকে সর্ষের তেলের মধ্যে পুরো বিরিয়ানিটা বানাবো। আসলে সাদা তেল তো রয়েছে, সকালবেলায় ব্লিঙ্কিট থেকে আনিয়েছি, তবে এখনও অবধি তেলটা বোতলের মধ্যে নেওয়া হয়নি। ভাবছি রান্নাবান্নার কাজটা সেরেই আমি জিনিসপত্রগুলো আজার করব একদম। তো এখন সর্ষের তেলটা আছে, ওটা দিয়েই বিরিয়ানিটা বানিয়ে নেই। আর এদিকে কিন্তু কিছুটা কাঁঠাল আমার বেশি ছিল, সেটা কৌটোর মধ্যে রেখে দিলাম, তবে একটু না হলুদ মাখিয়ে রাখছি, কারণ আমার ভয় রয়েছে কাঁঠালগুলো যদি কালো হয়ে যায়। সেই কারণে হলুদ মেখে রেখে দিলে কিন্তু দেখা যায় কাঁঠালগুলো কালো পড়ে না। তো এখানটায় হলুদ মেখে রেখে দিলাম। আর ওদিকে কিন্তু আমি হলুদ আর লবণ দিয়ে কাঁঠাল আর আলুটাকে ভালো করে ভাজতে বসিয়ে দিয়েছি। এর আগে যখন একবার বিরিয়ানি বানিয়েছিলাম তখন না আমি শানের বিরিয়ানি মশলাটা ব্যবহার করেছিলাম, সেটা কিন্তু খুব ভালো একটা মশলা ছিল। তবে মাঝখানে যে আমার সেলফটা ভেঙে গিয়েছিল না, সেই সময় কিন্তু মশলাটা একদম নষ্ট হয়ে গিয়েছে। তো এবারে আমি ব্লিঙ্কিট থেকে এই নতুন একটা মশলা নিয়েছি, কারণ আমি শানের বিরিয়ানি মশলাটা অনেক খুঁজলাম জানেন, একদমই পেলাম না। তো সেই কারণে এই নতুন একটা মশলা ট্রাই করছি। তবে এটাও খেতে খুব একটা বেশি খারাপ নয়, মোটামুটি চলার মতো রয়েছে। এর মধ্যে গোটা গোটা যে বিরিয়ানির মশলাগুলো থাকে না, এই যেরকম এলাচ, লবঙ্গ, স্টার অ্যানিস, এগুলো কিন্তু দেওয়া রয়েছে। তো এখানটায় দেখুন আমার কিন্তু কাঁঠাল আর আলুটা বেশ ভালোভাবে ভাজা ভাজা হয়ে গিয়েছে। আমি ওই তেলের মধ্যেই গোটা গরম মশলা আর তার সাথে একটুখানি জিরে দিয়ে দিয়েছি। আর এখানটায় কিন্তু দইয়ের মধ্যে আমি সমস্ত মশলাগুলো মিশিয়ে রেখেছিলাম, আর তার মধ্যে একটু মাশরুম দিয়ে দিলাম, আর সেটাই কিন্তু এর সাথে দিয়ে দিলাম। প্রথমে ভেবেছিলাম কি কাঁঠাল আর আলুটাকে তুলে রেখে একদম আলাদাভাবে মশলা কষাবো, তারপরে কাঁঠাল আলুটা দেবো। তারপরে ভাবলাম যে না, এর মধ্যেই দিয়ে দেওয়া যাক, একদম শর্টকাটে সেরে ফেললাম। তো এখানটায় আমি একটুখানি কেওড়ার জল আর মিঠা আতরটা দিতে ভুলে গিয়েছিলাম, সেটাও কিন্তু দিয়ে দিয়েছি। আর এরকমভাবে কষিয়ে নিয়েছি। তো কষানো হয়ে গিয়েছে, তেলটা বেরিয়ে যাওয়ার পরে কিন্তু এর মধ্যে একটুখানি জল দিয়ে দিলাম। জল দিয়ে এটাকে আমি ফুটতে বসিয়ে দেবো, যাতে কাঁঠাল আর আলুগুলো একটু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। যদিও সেদ্ধ হয়ে এসেছে, তবে আর একটু সেদ্ধ হলে বেশি ভালো লাগবে। কাঁঠাল আর আলুর বিরিয়ানি বানানোরই প্রথমে ইচ্ছে ছিল, তবে যেহেতু মাশরুমটা আনা হয়েছে, আমার হাজব্যান্ড আবার মাশরুম খেতে ভীষণ পছন্দ করে, তো ও বললো বিরিয়ানির মধ্যে কয়েকটা মাশরুমও দিয়ে দাও, ভালো লাগবে খেতে। তো এদিকে কিন্তু আমার এই সয়া চাপগুলো একদম নরম হয়ে এসেছে। এখন আমি এটাকে এরকম পিস পিস করে কেটে নিয়েছি। হাজব্যান্ডের যেহেতু দুপুরে ডিউটি রয়েছে, ওকে টিফিনে কী দেবো চিন্তা ভাবনা করতে করতে ভাবলাম মুসুর ডালের চিটা বানিয়ে দিই একটু ওটস দিয়ে। তো মুসুর ডালটাকে আমি 2-4 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। এখন এর মধ্যে একটু ওটস দিয়ে নিয়েছি, তারপরে একটু কাঁচা লঙ্কা, আদা আর লবণ দিয়ে ভালো করে এটাকে আমি পেস্ট করে নিয়েছি। তো এটা দিয়ে আজকে চিলা বানাবো, তবে আজকে একটু অন্যরকমভাবে বানাচ্ছি, কারণ আজকে শুধু চিলা নয়, এটা একটা র্যাপ মতো বানাবো। কারণ সকালবেলা যে স্যান্ডউইচটা বানিয়েছিলাম না, তার সবজিগুলো একটু বেঁচে রয়ে গেছে, তো এর মধ্যে একটুখানি পনির মিশিয়ে আজকে বানাবো। তো ওটা একটু পরে দেখাচ্ছি। এখন কিন্তু বিরিয়ানি লেয়ারিংটা করে নিয়ে চলুন। আমি আগে আপনাদের সাথে বিরিয়ানির রেসিপি ডিটেলসে শেয়ার করেছি, তাই আজকে আর পুরো ডিটেলসে শেয়ার করলাম না, একদম নর্মালভাবেই দেখাচ্ছি। তো এটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে, তেল বেরিয়ে গিয়েছে, আর তার সাথে কিন্তু একটু গ্রেভি রয়েছে। সেই অবস্থায় আমি নামিয়ে নিয়েছি। এখন কিন্তু অল্প একটুখানি গ্রেভি, তার সাথে আলু আর বিরিয়ানি একদম নিচে দিয়েছি, তারপরে দিয়েছি চাল, আর চালের ওপরে অল্প একটুখানি লবণ ছড়িয়েছিলাম, আর তার উপরে আবার একটুখানি আলু আর কাঁঠালের ওই গ্রেভিটা, আবার চাল, ওরকম করে লেয়ার দিয়েছি। আর ওপর থেকে কিন্তু আমি দুধের মধ্যে আগে থেকে রেড ফুড কালার মিশিয়ে রেখেছিলাম, সেটাই সাইড থেকে অল্প অল্প করে দিয়ে দিয়েছি, যাতে চালের কিছুটা অংশ একটু হলুদ আর সাদা সাদা দেখায়। আর একদম উপরে একটু আতর দিয়ে দিয়েছিলাম, মিঠা আতর। আর এই তো এরকমভাবেই কিন্তু আমি এটাকে দমে বসিয়ে দিয়েছি। নিচে কিন্তু একটা তাওয়া দিয়েছি, যাতে দমটা ঠিকঠাকভাবে দেওয়া যায় আর অনেকক্ষণ ধরে দেওয়া যায়। আর ওদিকে কিন্তু আমি র্যাপটাও বানিয়ে নিলাম। তো ওর মধ্যে একটু পনির দিয়েছিলাম, সেটা দিয়েই আমি র্যাপ বানিয়ে নিয়েছি। আর এখানটায় কিন্তু সয়া চাপগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। যেহেতু আমি আগে কখনোই সয়া চাপ বানাইনি, তাই বুঝতেই পারছিলাম না প্রথমে যে কতটা ভাজবো, কী করব। তাও দেখে মনে হলো একটু কড়া করে ভাজলেই ভালো হয়। তো ওদিকে ভাজতে বসিয়ে এদিকে টুকটাক কাজগুলো একটু সেরে নিচ্ছি। যদিও ফেরার পরে কিচেনটাকে আমি ক্লিন করে নিয়েছিলাম, তবে এই জায়গাগুলোতে আর হাত পড়েনি, তাই ভাবলাম প্রত্যেক দিন একটা একটা করে সেলফ আমি ক্লিন করে নিই, কারণ একদিনে যদি সবগুলো করতে চাই না, তাহলে আমার অনেকটা সময় লাগবে। সেই কারণে একটা একটা করে কাজের ফাঁকে এরকমভাবে সেরে নিচ্ছি আর কি। সয়া চাপগুলো কিন্তু একদম লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে তুলে রেখে দেবো। আর ওই তেলের মধ্যে একটু জিরে ফোড়ন আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি। আর মশলার মধ্যে একটু টমেটো বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা, চারমগজ আর অল্প একটুখানি কাজু দিয়ে এরকম একটা মশলা বানিয়ে এটাকে আমি কষাতে দিয়ে দিলাম। আর এদিকে টুকিটাকি কাজগুলো সেরে নেব। গোটা গরম মশলার একটা বড় প্যাকেট আনিয়েছিলাম, সেটাই এখন আমি জায়গায় ঢেলে দিচ্ছি। আর তার সাথে কিন্তু আগের দিনের ভিডিওতে করা কয়েকজন মিষ্টি মিষ্টি দিদিভাই আর বোনেদের নামগুলো নিয়ে নেব। এখানটায় আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, সয়া চাপটা দিয়ে অল্প একটুখানি জল দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব।
সঙ্গীতা দত্ত আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে, তুমি স্টিল কড়াইটা কোথা থেকে নিয়েছো আর কত লিটার? দিদিভাই আমি আগের ভিডিওতেই বলেছিলাম আমি কড়াইটা কিন্তু ভেলোর থেকে নিয়েছি, আর ওটা যতদূর সম্ভব 22 লিটারের একটা কড়াই। আমাদের ছোট্ট পরিবারের জন্য ওটা একদম পারফেক্ট রয়েছে। আর এখন এদিকে না সবজিগুলোকে আমি গুছিয়ে নিচ্ছি। ব্লিঙ্কিট থেকে যে পেপার ব্যাগটা এসেছে ওর মধ্যে সমস্ত সবজিগুলোকে আমি ফোল্ড করে রেখে দিলাম। আজকে আর একদমই ইচ্ছে করছিল না যে কাটিং করে মিল প্রেপ করে রাখি আগে থেকে, মানে বক্সের মধ্যে গুছিয়ে রাখি। ভাবছি পরের সপ্তাহ থেকে আবার আগের মতো রুটিনে ফিরবো আর কি, এখন আর করতে ইচ্ছে করছিল না। আর এদিকে দেখুন আমার সোয়া চাপটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। নামানোর আগে উপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে নিয়েছিলাম। আর আমি তো প্রথমবার বানাচ্ছি তাই বুঝতে পারছিলাম না ঠান্ডা হয়ে যাবার পরে গ্রেভিটা বেশি ঠিক হয়ে যাবে কিনা, সেই জন্য একটুখানি জল জল মতো রেখেছি। তো এখন এদিকে কিন্তু আমি বেবিকর্নটা একটু সেদ্ধ করে নিচ্ছি। ওটা সেদ্ধ করে একদম ফ্রিজের মধ্যে রেখে দেবো, যাতে যে কোনো সময় এটাকে আমি কাজে লাগাতে পারি। বিকেলবেলা মেয়েকে টিফিনেও দেবো ভাবছি এটা। সঞ্চিতা দেব আইডি থেকে দিদিভাই লিখেছে, দিদি আমি কলকাতা সোদপুর থেকে তোমার ব্লগ দেখি, থ্যাংক ইউ সো মাচ। আর জানো তো সোদপুরটা আমার খুবই প্রিয় একটা জায়গা, কারণ আমার খুব প্রিয় একজন দিদি থাকে খড়দাতে। আর আমি যখন খড়দা যেতাম, মানে ধরো 2016-17 দিকে বিয়ের আগে আগে, তখন কিন্তু খড়দা গেলেই আমাদের সোদপুর যাওয়াটা ধরা বাঁধা ছিল। সোদপুরে গিয়ে খুব শপিং করেছি, খুব ঘোরাফেরা করেছি। ওই জায়গাটা আমার খুব চেনা একটা জায়গা আর খুব প্রিয় একটা জায়গা। তো যাই হোক, তুমি ওখান থেকে দেখছো শুনে আমার খুব ভালো লাগলো, ওই স্মৃতিগুলো যেন মনে পড়ে গেল আর কি। আর এখানটায় না আরও টুকিটাকি কয়েকটা কাজ ছিল, সেটাই সেরে নিচ্ছি। এই বাস্কেটটা সকালবেলা হাজব্যান্ড খুলেছিল কিছু একটা নেওয়ার জন্য, এত ঘাঁটাঘাঁটি করে দিয়েছে, তাই ভাবলাম ওটাকে আবার আমি একটু রিঅ্যারেঞ্জ করে রেখে দিই। আর আমার চোখের সামনে না জিনিসপত্র অগোছালো থাকলে আমার বড্ড বেশি বাজে লাগে দেখতে। অগোছালো নোংরা জিনিস আমার একদমই পছন্দ নয়, সেই জন্য কাজের ফাঁকে ফাঁকেই এরকম টুকিটাকি কাজগুলো আমি সেরে নেওয়ার চেষ্টা করি। আরও কিছু কিছু কাজ করেছি যেটা আর ভিডিওর মধ্যে আজকে শেয়ার করলাম না। আর এখানটা বেসিনটাও আমি ক্লিন করে নিচ্ছি। অনেক দিন হয়ে গিয়েছে এই বেসিনে কোনো রকম কাজ বাজ আমরা করি না, সেই কারণে ফ্রিকুয়েন্টলি এটাকে আর ক্লিন করতে হয় না, তবে মাঝে মধ্যে ক্লিন করে দিতে হয়, কারণ যতই আমরা ব্যবহার না করি না কেন ওটা কিন্তু থাকতে থাকতে সময়ের সাথে সাথে নোংরা হয়ে যায়। আর এখানটায় আমি তেলটা শেষমেশ কৌটোর মধ্যে নিয়ে নিচ্ছি। এটা যেহেতু করতে অনেকটা সময় লাগতো, সেই কারণে একটুখানি সুস্তি লাগছিল, করতে ইচ্ছে করছিল না আর কি। তো ভাবলাম যে না, কালকে সকালবেলা রান্নাতেও কাজে লেগে যাবে, এই কাজটা আগে থেকে সেরে রাখি। বাণী চ্যাটার্জি দিদিভাই, শিল্পা গিরি, জয়শ্রী বিশ্বাস, আওয়ার ব্লগ, রাহুল কেয়ার, আর খুকু দিদিভাই, আমাদের ছোট্ট সংসার, আফরোজা খাতুন দিদিভাই, বর্ণালী ঘোষাল, আপনারা সবাই আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। এভাবেই আমার পাশে থাকবেন। আপনাদের প্রত্যেকের ভালোবাসা আর কমেন্ট পড়ে কিন্তু আমি সত্যি কথা মনে অনেক বেশি জোর পাই। এভাবেই আমাকে ভালোবাসা দিয়ে যাবেন। আর এই তো আমি কিন্তু এখন সমস্ত কাজ সেরে নিয়েছি, তারপরে একটুখানি চুষি পায়েস বানাচ্ছি। আমার মা এই চুষিগুলো বানিয়ে বাড়ি থেকে পাঠিয়েছিল, তো আজকে একটু সময় পেলাম, বানিয়ে নিলাম। আর এদিকে কিন্তু বিরিয়ানিটা আমার একদম রেডি হয়ে গিয়েছে। প্রায় 1 ঘন্টার কাছাকাছি এটাকে আমি দমে বসিয়েছিলাম, তারপরেও কিন্তু নিচে বিরিয়ানিটা একদম লেগে যায়নি, খুব ঝরঝরে আর খুব সুন্দর হয়েছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর এর টেস্টটাও কিন্তু খুব ভালো হয়েছিল খেতে। আপনারা যদি এরকমভাবে বাড়িতে নিরামিষ বিরিয়ানি বানান তাহলে অবশ্যই আমার সাথে শেয়ার করতে ভুলবেন না আপনাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল। আর এই যে আমরাও এখন খেতে বসে গিয়েছি গোপালকে ভোগটা দিয়ে এসে। আজকে সকালবেলা স্নানের সময় কয়েকটা জামা কাপড় কেচে দিয়েছিলাম, সেটাকে কিন্তু এখনও অবধি আমার মিলে ওঠার সময় হয়নি। আর বাইরে কিন্তু এখন খুব বৃষ্টি হচ্ছে, তাই ভাবলাম শুকোতে দিয়ে দিই, কারণ বৃষ্টি যদি শুরু হয়ে যায় না জামা কাপড়গুলো শুকোতেও অনেক সময় লাগে। আর 2-3 দিন ধরে শুকলে না জামার মধ্যে একটা বাজে স্মেল চলে আসে। তো ভাবলাম জানালাগুলো হালকা করে খুলে দিয়ে জামা কাপড়গুলো শুকোতে দিয়ে দিই। খাওয়া দাওয়া শেষ করে ভাবলাম একটু মিষ্টি পায়েস খাওয়া যাক, তবে আমাদের পেট যে পরিমাণে ভারী হয়ে গিয়েছিল আমরা কেউই খেতে পারিনি। 1-2 চামচ পায়েস খেয়ে আমরা রেখে দিয়েছিলাম, আবার রাত্রেবেলা খেয়েছিলাম। ভিডিও শেষ অবধি যারা আমার পাশে রয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভিডিওর মধ্যে যদি আপনাদের কোনো অংশ একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে আজকের মতো আপনাদের থেকে এখানেই বিদায় নিচ্ছি। খুব শীঘ্রই দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন আর নিজের যত্ন রাখবেন। আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। টাটা।